অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান ছিল দ্রুত, পরিকল্পিত এবং ক্ষমতার কেন্দ্রকে ঘিরে নির্মিত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি শুধুমাত্র একজন সাংসদ নন, বরং গত এক দশকে তৃণমূল কংগ্রেসের ভেতরে দ্বিতীয় ক্ষমতার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। একসময় যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন দলের যুবরাজ, সাংগঠনিক পুনর্গঠনের মুখ, নির্বাচনী কৌশলের কেন্দ্রীয় চরিত্র এবং বহু ক্ষেত্রে প্রশাসনিক প্রভাবের প্রতীক। কিন্তু রাজনীতির ইতিহাস বলছে, খুব দ্রুত উত্থান যেমন বিস্ময় তৈরি করে, তেমনি অত্যাধিক ক্ষমতার কেন্দ্রীকরণও একসময় জন অসন্তোষেরও কারণ হয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে বিতর্ক, জনরোষ এবং রাজনৈতিক প্রশ্ন তৈরি হয়েছে, তা শুধু একজন নেতাকে নয়, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎকেও নতুন করে আলোচনায় এনে ফেলেছে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দলের ভিতরে দ্রুত গুরুত্ব বাড়তে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে জয় তার রাজনৈতিক কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তাকে সামনে আনা হয়। ধীরে ধীরে জেলার সাংগঠনিক নিয়ন্ত্রণ, প্রার্থী নির্বাচন, যুব নেতৃত্ব তৈরির দায়িত্ব, সবকিছুতেই তার প্রভাব বাড়তে থাকে। একসময় দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কলকাতা পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, সর্বত্র অভিষেক অনুগত একটা বলয় তৈরি হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূলের পুরনো আন্দোলন ভিত্তিক নেতৃত্বকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে কর্পোরেট ধাঁচের রাজনৈতিক ম্যানেজমেন্ট এবং আনুগত্য নির্ভর নেতৃত্ব তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল এই সময় থেকেই। আজ তার সোশ্যাল মিডিয়া উপস্থিতিও বিপুল। ইনস্টাগ্রামে 4,67,000 ফলোয়ার, ফেসবুকে 29 লক্ষ ফলোয়ার। তৃণমূল কংগ্রেসের এতগুলো বিধায়ক, 28 জন লোকসভা সাংসদ, 13 জন রাজ্যসভা সাংসদ, পঞ্চায়েতে 2117টা আসন, পঞ্চায়েত সমিতিতে 264টা বোর্ড, 20টা জেলা পরিষদে প্রভাব। সংখ্যার হিসেবে এই শক্তি বিশাল, কিন্তু সাম্প্রতিক ঘটনায় দেখা গেল রাজনৈতিক সংকটের মুহূর্তে এই বিপুল সাংগঠনিক শক্তি বড় অংশই কার্যত অদৃশ্য। জনরোষের মুখে পড়ার পর পাশে দাঁড়ালেন না স্থানীয় কাউন্সিলর, না পঞ্চায়েত প্রতিনিধি, না পুরনো জেলা নেতৃত্ব। এই রাজনৈতিক নিঃসঙ্গতা অনেক বড় বার্তা বহন করে। ভাড়া করা জনসমর্থন। রাজনীতিতে দুই ধরনের জনপ্রিয়তা থাকে। একটা হলো প্রশাসনিক ক্ষমতা, প্রচারযন্ত্র, মিডিয়া ম্যানেজমেন্ট এবং সাংগঠনিক নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি দেখানো জনপ্রিয়তা। অন্যটা হলো মানুষের ভিতরে তৈরি হওয়া স্বতঃস্ফূর্ত গ্রহণযোগ্যতা। সমালোচকদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শক্তি অনেকাংশেই প্রথম ধরনের। তার চারপাশে বিপুল সোশ্যাল মিডিয়া সেনা, সংগঠিত প্রচারযন্ত্র এবং যুবরাজ ভক্ত সংস্কৃতি তৈরি হলেও সাধারণ মানুষের আবেগগত সংযোগ সেই মাত্রায় তৈরি হয়নি। ফলে রাজনৈতিক বিরোধিতা যখন জনরোষের রূপ নেয়, তখন সেই কৃত্রিম সমর্থনের বড় অংশ অদৃশ্য হয়ে যায়। গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের ভেতরে এক ব্যক্তি কেন্দ্রিক নিয়ন্ত্রণ নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। দলের পুরনো নেতৃত্বের একাংশের অভিযোগ ছিল, জেলা নেতৃত্ব থেকে প্রার্থী নির্বাচন, সব ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের মতামতই শেষ কথা হয়ে উঠেছিল। বহু পুরনো তৃণমূল কর্মীরা মনে করেন, আন্দোলনের দল হিসেবে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে ম্যানেজড পলিটিক্যাল সিস্টেমে পরিণত হয়েছে, যেখানে আদর্শের চেয়ে আনুগত্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ফলত দলে প্রশ্ন তোলার সংস্কৃতি প্রায় বিলুপ্ত হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের কেন্দ্রীভূত ক্ষমতা প্রথমে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করলেও দীর্ঘমেয়াদে দলকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। কারণ নেতার আশপাশে তখন শুধু হ্যাঁ বলার মানুষ থেকে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ নেতৃত্বকে ঘিরে গত কয়েক বছরে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, যদিও আদালতে সব অভিযোগ প্রমাণিত হয়নি এবং বহু ক্ষেত্রেই তদন্ত চলমান। তবুও রাজনৈতিকভাবে এই বিতর্কগুলো তার ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলেছে। সবচেয়ে বড় বিতর্কগুলোর একটা ছিল কয়লা পাচার কাণ্ড। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে আসে। তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। বিরোধীদের অভিযোগ ছিল, কয়লা পাচার চক্রের সঙ্গে তৃণমূলের প্রভাবশালী অংশ যুক্ত ছিল। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই সমস্ত অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল সরকারের সবচেয়ে বড় অস্বস্তিকর কারণ হয়ে ওঠে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি এবং বিপুল অর্থ উদ্ধারের পর বিরোধীরা দাবি তোলে, এই দুর্নীতি শুধুমাত্র একজন মন্ত্রীর পক্ষে সম্ভব নয়,
যদিও সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনিভাবে এখনও অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি, তবু বিরোধীরা অভিযোগ করে যে দলীয় শীর্ষ নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে নীরব থেকেছে। গরু পাচার কাণ্ডে তৃণমূলের একাধিক নেতার নাম উঠে আসে। সীমান্ত এলাকায় দুর্নীতির অভিযোগ নিয়েও বিরোধীরা সরব হয়। তৃণমূলের বিরুদ্ধে সিস্টেমেটিক সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগও ওঠে বহুবার। গ্রাম স্তরে কাটমানি সংস্কৃতি নিয়ে তৃণমূলের সরকারকে বহুবার অস্বস্তিতে পড়তে হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ ছিল সরকারি প্রকল্পের সুবিধে পেতে গেলে দলীয় নেতাদের টাকা দিতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রকাশ্যে কাটমানি ফেরত দেওয়ার কথা বলেছিলেন। বিরোধীদের দাবি, এই দুর্নীতির সংস্কৃতি মূলত ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক কাঠামোরই ফল। সাম্প্রতিক ঘটনায় স্থানীয় মানুষজনের বক্তব্য অনুযায়ী একজন সমাজ বিরোধীর অসুস্থতাজনিত অস্বাভাবিক মৃত্যুকে রাজনৈতিক শহীদে পরিণত করার চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই আবেগঘন রাজনৈতিক ন্যারেটিভ উল্টে গিয়ে জনরোষের কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই এটিকে সেম সাইড গোল বলে ব্যাখ্যা করছেন। ঘটনার রাজনৈতিক তাৎপর্য আরও গভীর, কারণ এটা দেখিয়ে দিল ক্ষমতা থাকলেই জনসমর্থন নিশ্চিত হয় না। রাজনীতির উচ্ছৃঙ্খল হিংসার ইতিহাস বাংলায় নতুন নয়। 2020 সালের 10ই ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। 2019-এর লোকসভা নির্বাচনের সময় বাবুল সুপ্রিয়র ওপর হামলা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, খগেন মুর্মুর সহ একাধিক বিরোধী নেতার উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনাও রাজনৈতিক স্মৃতিতে পরিণত হয়েছে। আবার 2007 সালে 14ই মার্চ নন্দীগ্রামের আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় চণ্ডীপুরে আটকে দেওয়া হয়েছিল সিপিএমের সমর্থকদের দ্বারা। অর্থাৎ রাজনৈতিক অসহিষ্ণুতা বাংলার দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। বিধানসভায় ভাঙচুর থেকে শুরু করে রাস্তায় হামলা, সব দলই কোনো না কোনো সময় একই সংস্কৃতির অংশ হয়েছে এবং এই সংস্কৃতি আজ নতুন প্রজন্মের রাজনীতিকদের উপরও প্রভাব ফেলছে। সমালোচকদের একটা বড় অংশের প্রশ্ন হলো, সাধারণ মানুষের আবেগঘন ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবসময় দৃশ্যমান দেখা যায় না কেন? অভয়ার মার পাশে তাকে দেখা যায়নি কেন? কেন প্রতিবাদী কণ্ঠগুলোকে পুলিশি নোটিশ দিয়ে চুপ করানোর অভিযোগ উঠেছিল? কেন লালবাজারে ডেকে পাঠিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভয় দেখানোর অভিযোগ সামনে আসে? এই প্রশ্নগুলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রশাসনের চরিত্র নিয়ে জনমনে সন্দেহ তৈরি করে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পতনের সূচনা, নাকি সাময়িক জন অসন্তোষ? বাস্তব হলো, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই দলের ভেতরে ও বাইরে আলোচনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে? এই প্রশ্নের উত্তর হিসেবে অভিষেককে সামনে আনার চেষ্টা হয়েছে বহুবার, কিন্তু উত্তরাধিকার রাজনীতি সবসময় সহজ হয় না, কারণ আন্দোলনের রাজনীতি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতি এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় লড়াই করে পুলিশের লাঠি খেয়ে দীর্ঘ আন্দোলনের ভিতরে নিজেকে তৈরি করেছিলেন। সেই আবেগ, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি এখনও বাংলার মানুষের মনে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই সংগ্রামী রাজনৈতিক ইতিহাস অনুপস্থিত বলেই সমালোচকরা দাবি করেন। এই রিপোর্টের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। যে কোনো রাজনৈতিক নেতার উপর শারীরিক আক্রমণ নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধের জবাব হিংসা হতে পারে না, কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে রাজনৈতিক নেতৃত্বকে শেষ পর্যন্ত জনগণের বিচারের মুখোমুখি হতেই হয়। সোশ্যাল মিডিয়ার আনুগত্য, প্রশাসনিক ক্ষমতা বা সাংগঠনিক নিয়ন্ত্রণ কখনো প্রকৃত জনসমর্থনের বিকল্প হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা আজ এমনই এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধী দল নয়, বরং জনমানসে এবং পার্টির ভেতরে নিজের গ্রহণযোগ্যতা পুনর্গঠন করা। এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।